ইলিক খানকে আমাদের পদমাত ছিল তো ইন্ডাস্ট্রির একটা অনেক বড় দালাল যে মেয়েদেরকে ক্লায়েন্টস ধরে দেয় অ্যাপারেন্টলি, যাদেরকে নিজেও বিদেশ ঘোরে অ্যান্ড মেয়েগুলোকে নিয়ে যায়, একটা করে ক্লায়েন্ট থাকে। স্যান্ডি সাহা এবং তিথি অর্থাৎ ঝিলিকের এই কন্ট্রোভার্সি কেন এবং কোথা থেকে শুরু হলো এবং তিথি বসুর অভিযোগ এখানে আরও কেন গুরুতর হয়ে ওঠে। তার দাবি স্যান্ডি সাহা নাকি ইন্ডাস্ট্রিয়াল দালাল বা ইনফ্লুয়েন্সার দালালের মতো কাজ করেন, মানে মিডলম্যান, মেয়েদের জন্য ক্লায়েন্ট খুঁজে দেন আর সেই সূত্রেই তারা বিদেশে ফ্রিতে ঘুরতে পারেন, চলাফেরা করতে পারেন এবং তাদের লাক্সারিয়াস লাইফস্টাইল দেখাতে পারে। এমনকি তিথির দাবি তাকেও নাকি এই ধরনের অফার বারবার দেওয়া হয়েছিল আর এই দাবির সমর্থনে তার কাছে প্রুফ রয়েছে বলেও জানান তিথি। এবং এই কন্ট্রোভার্সির পরে, এই ব্যাপারটা আসার পরে কেন পিপল আরও অন্যান্য ইনফ্লুয়েন্সারদের কল আউট করছে সেই বিষয়েও কথা বলবো। হাই এভরিওয়ান, দ্য বংস বিলে সবাইকে স্বাগত। যারা কনফ্লিক্টটা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, রিসেন্ট একটা কমেডি শোতে স্যান্ডি সাহা গেস্ট হিসেবে গিয়েছিল এবং সেখানে তিনি কিছু মন্তব্য করেন যেখানে ঝিলিকের ক্যারেক্টার বা তার প্রফেশনটাকে নিয়ে অশালীন গালিগালাজ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে ঝিলিক এই কথাগুলো বলেছে যে তার চরিত্রটিকে কেন অপমান করা হলো। সাইনে ছিলাম তখন আমার অলরেডি একটা ব্রেকআপ হয়েছিল। তুই ক্লাস 9 এ পাট খেতে ভিডিও করছিস, ক্লাস 9 এ ইসরা ঝিলিক খানকে আমাদের পদমাত ছিল তোমায় ছাড়া। কারণ তিনি একজন অভিনেত্রী, তার যে কাজ বা তার যে ক্যারেক্টার সেটাকে এইভাবে গালিগালাজ না করলেই হতো। কিন্তু ঝিলিক এখানেই শুধু থেমে থাকেননি, বরং তিনি আরও জানান স্যান্ডি সাহা অ্যাকচুয়ালি কেমন। কারণ আমি মনে করি যে ঝিলিক তার নিজের প্রতি স্ট্যান্ড নিয়েছে বা তিথি তার নিজের ক্যারেক্টার বা সেই জায়গাটাকে স্ট্যান্ড নিয়েছে, ভালো করেছে। আপনারা যদি ওই কমেডি শোটাকে ফলো করেন দেখবেন এখানে অনেক কিছু ভালো হচ্ছে না, এমনকি যারা কমেন্ট করছে তারাও জানাচ্ছে যে এরকম টাইপের কমেডি ভালো না। এপিসোড 1টা মানে এর আগে যে এপিসোডটা হয়েছিল সেটা ফার বেটার ছিল, কিন্তু এই এপিসোডটা ইচ্ছাকৃতভাবে হাসানোর চেষ্টা করা হচ্ছে এবং ভালগার কন্টেন্ট আনা হচ্ছে। একজন লিখেছেন এদের কমেডি করার মতো ব্রেন নেই, তাই নোংরামি দিয়ে শো চালাচ্ছে। আবার একজন লিখেছেন মোটেও ভালো লাগলো না, হুইচ বেঙ্গলি পিপল আর লাইক দিস টাইপ অফ কন্টেন্ট। আরেকজন লিখেছেন হোয়ার ইজ দ্য জোক, ওয়াজ দেয়ার এনিথিং টু লাভ অ্যাবাউট, জাস্ট এন্ডলেস স্টুপিড কাসিং, নাথিং এলস, প্লিজ ওয়ার্ক অন দ্য কোয়ালিটি অফ কন্টেন্ট। ঠিক আবার অনেকেই এরম লিখেছেন এ তো টাট্টি হ্যাঁ, মানে মানিজেন্দেরও এই কমেডি শোটা পছন্দ হচ্ছে না, নোংরামি এবং ইচ্ছাকৃতভাবে হাসানোর চেষ্টা করছে, তারাই সেটাই বলছে এবং ইটস কোয়াইট ট্রু। এবার আসি ঝিলিকের কথায়, অর্থাৎ তিথি যে কথাটা বলেছে স্যান্ডি সাহাকে নিয়ে, তিথি তোলেন একাধিক গুরুতর অভিযোগ। তিথির দাবি স্যান্ডি নাকি এমন একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে যেখানে মেয়েদের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া এবং তাদের বিদেশ ঘোরানোর মতো অ্যারেঞ্জমেন্ট করানো হয়। এমনকি তিথি স্যান্ডিকে ইন্ডাস্ট্রির দালাল বলেও আক্রমণ করেন। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর অংশটা আসে এরপর, তিথির দাবি তাকেও নাকি এই ধরনের একটি প্রস্তাব কয়েক বছর ধরেই দেওয়া হচ্ছে, তিনি রাজি হননি এবং বারবার আপত্তি জানিয়েছেন এবং না বলেছেন। আর তিথি শুধু মুখে এই কথা বলেননি, তিনি তার কাছে থাকা হোয়াটসঅ্যাপ কনভারসেশন এবং ভয়েস রেকর্ডিংয়ের অংশও প্রকাশ্যে আনেন, সেখানে তার আপত্তিকর কথাও শোনা যায় বলেই দেখা যাচ্ছে। আপনারা ও হচ্ছে সেই ইন্ডাস্ট্রির একটা ভিডিওটা অনেক বড় দালাল দেখুন। যে মেয়েদেরকে ক্লায়েন্টস ধরে দেয় অ্যাপারেন্টলি, যাদেরকে নিজেও বিদেশ ঘোরে অ্যান্ড মেয়েগুলোকে নিয়ে যায়, একটা করে ক্লায়েন্ট থাকে, কখনো বাংলাদেশে কখনো ওখানে, মানে অনেক জায়গায়। সো এই অফারটা আমাকে বহু বছর ধরে স্যান্ডি আমাকে করে যাচ্ছে। এই যে ফ্লাইট দেবে, গ্যাংটকের হোটেল প্রমোশনে যে করবি, আচ্ছা না এটা না, আরো দেখাচ্ছি তারও। তোর পাসপোর্ট আছে? কোথাও ঘুরতে গেলে কি তোর বয়ফ্রেন্ডের সাথে যাবে রে, নাকি তুই সিঙ্গেল? আমি সোলো ঘুরতে যাই, ওর কখনো মানে ওর সাথেও যাই, বিদেশ গেলে তো একসাথে যাবো। গেস এখন তেমন কোনো প্ল্যান নেই, মেবি বছরের শেষের দিকে যাওয়ার প্ল্যান আছে। যে তোর খুব ফ্যান, তোকে খুব ক্রাশ খায়, তা ও বলছিল স্পন্সর করে তোকে ঘুরতে নিয়ে যাবে। সেটা তো অবভিয়াসলি মানে আমাকেও নিয়ে যাবে সাথে, সেটা তো বয়ফ্রেন্ডকে তো নিয়ে যাবে। সেটাই জিজ্ঞেস করলাম তুই সিঙ্গেল আর কমিটেড? না না, আমি এসবে নেই। আমি কিন্তু রিপ্লাই করেছি বলো একটা প্রমোশন আছে, আমি জিমে আছি, পরে কল করছি, এটাতেও আমি যাইনি। যাই হোক, আবার ঠিক আছে, আজকে আমাদের পিকনিক ছিল, ইনভাইট করতাম সবাই মিলে একটা পিকনিক করে যাইনি। বান্ধবী কি খবর, একটা কোল্যাব আছে, ও আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তো আইলাম যে সাথে কাউকে নিয়ে যাওয়া যাবে। আমাকে তার আগেও ফোনে বলছিল, আমি রিসেন্টলি ওর পোস্টটা দেখে আমি বলছি, ও তার আগে আমাকে ফোনে বলেছিল যে শ্রীলঙ্কা বা মলদ্বীপসে এরকম যেতে হবে, আমি যাব, তুই আর একটা ব্লগার শুধু ব্লগ করবে আর কিছু না। তো ফোনে বলেছিলাম যে, আমি আবার জিজ্ঞাসা করলাম কাউকে নিয়ে যাওয়া যাবে, প্রত্যেকবার যেমন জিজ্ঞাসা করি, তো আমাকে বলেছে এই যে শোনো তোর কাছে কিনকির নাম্বার হবে। আচ্ছা না না, ও থোড়ি টাকা দেবে, তো আমি আর রিপ্লাই করিনি। তিথির কথা মতো যদি কোনো মেয়েকে বিদেশে ঘোরানো হয় স্পন্সরশিপ বা ফেভারের নামে, তাহলে সেই ফেভারের বিনিময়ে ঠিক কী প্রত্যাশা করা হচ্ছে? কারণ তিথির বক্তব্যে এমন কথা উঠে এসেছে যে এই ধরনের ট্রিপে মেয়েরা নিজের বয়ফ্রেন্ড বা পার্টনারকে সঙ্গে নিয়ে যেতে পারবে না।
গেলে তাকে একাই যেতে হবে। এবং আর সেখান থেকেই সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে, এটা কি শুধু স্পন্সরশিপ নাকি স্পন্সরশিপের আড়ালে অন্য কোনো প্রত্যাশা থাকে? এই জায়গাতেই অনেকেই কাস্টিং কাউচের মতো একটি প্যাটার্নের সঙ্গে বিষয়টাকে তুলনা করছেন। তবে কাস্টিং কাউচ শব্দটা সাধারণত কাজ বা সুযোগের বিনিময়ে যৌন সুবিধা বা সেক্সুয়াল চাহিদা মেটাবার জন্য অভিযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে তিথির অভিযোগ এবং প্রকাশ করা কথোপকথন সম্পূর্ণ কনটেক্সট যাচাই না করে সেটাকে প্রমাণিত কাস্টিং কাউচ বলা ঠিক হবে না। কিন্তু প্রশ্নটা যে গুরুতর সেটা স্পষ্ট, কারণ এতদিন এই ধরনের অন্ধকার অভিযোগ কথা মূলত টিভি বা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহল ঘিরেই শোনা যেত। এখন সেই একই প্রশ্ন এসে দাঁড়াচ্ছে ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরের দুনিয়ার সামনে। আর তিথির ভিডিওর পরেই নেটিজেন এর নজরে পড়েছে আরও কয়েকজনের লাইফস্টাইলের দিকে। বিশেষ করে দুজন ফ্রিকুয়েন্ট ফরেনার ট্রিপ নিয়ে শুরু হয়েছে আলোচনা। একজন মিস দত্ত, তিনি কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ অনুষ্কা এবং ফিল্ম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত। আরেকজন বাংলাদেশের খুবই ফেমাস একজন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট তানজিন জনি। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এত ঘন ঘন বিদেশ ভ্রমণের পেছনে কি শুধু স্পন্সরশিপ এবং প্রফেশনাল ওয়ার্ক আছে, নাকি এর পেছনে এমন কোনো অ্যারেঞ্জমেন্ট রয়েছে যার কথা সাধারণ মানুষ জানে না? সেই কমেন্টগুলো দেখাচ্ছি যেখানে পিপল এদের দুজনকে কল আউট করছে। একজন কমেন্ট করেছেন এবং সেটি তার অনেক আগেই চোখে পড়েছে। কিছুদিন আগে আমি মিস দত্তার পেজে এই কথাটাই কমেন্ট করেছিলাম যে কি করে দুদিন পর পর এরা ফরেনার ট্রিপ করে, এত টাকা কোথায় পায়। এটা বলার জন্য অনেকেই আমাকে ক্রিটিসাইজ করে, আবার অনেকেই সাপোর্টেড মি। বাট এটাই আসল ট্রুথ যে এরা এইভাবেই ফরেনার ট্রিপ করে, নইলে কীভাবে এত টাকা পায় এরা। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ। আবার একজন লিখেছেন, আচ্ছা এই জন্য এত ফরেনার ট্যুর করে বাংলাদেশের মেকআপ আর্টিস্ট তানজিন জনিটা, তাই না? মানে তিথির এই কনভারসেশনের পরে বা তার এই ভিডিওর পরে মানুষ বা নেটিজেনরা এই দুজনকে স্পেশালি নাম নিচ্ছে বা পয়েন্ট আউট করছে। কিন্তু তারপর আমি এনাদের দুজনের অ্যানালাইজ করতে থাকি। সেখান থেকে একটা জিনিস দেখলাম, মিস দত্ত উনি কিন্তু 2021-22 সালেই বলেছেন তিনি ছেলেদের থেকে মেয়েদের প্রতি ইন্টারেস্টেড বেশি, বা মেয়েদের প্রতি তার একটা আলাদা ফিলিংস রয়েছে। তিনি ডেট করা পছন্দ করবেন মেয়েদের, তিনি বাইসেক্সুয়াল বা এলজিবিটি কমিউনিটিকে সাপোর্ট করেন। আর এবার আসি, হ্যাঁ উনি রিসেন্টলি দেখলাম লন্ডন, মানে আপনি যদি ওনার প্রোফাইল বা ওনাকে যারা ফলো করেন তারা দেখতে পাবেন যে 5-6 মাসে লন্ডন গেছেন, মস্কান গেছেন মানে আফ্রিকায়, দেন জার্মানি গেছেন রিসেন্ট, আর বালি গেছেন, এইসব জায়গায় ওনারা গেছেন। কিন্তু আপনি যদি একটা জিনিস দেখেন, রিসেন্ট লন্ডন এবং জার্মানি উনি কিন্তু ওনার মায়ের সাথে গেছেন এবং সেখানে তিনি ওনার মায়ের সাথে ফটো ছেড়েছেন। কিন্তু তিথি যে কনভারসেশনটা বা যে ডিটেলসটা বলেছে সেখানে কোনো পার্টনার নিয়ে যাওয়া চলবে না। সেই আমার মনে হয় না মিস দত্তা এর জন্য কল আউট হওয়া উচিত। এবং বাংলাদেশের মেকআপ আর্টিস্ট তানজিন জনি, ওনার ইনস্টাগ্রাম আইডিটা এখন অ্যাভেলেবেল নয় এবং আমি তেমন কিছু ওনার ব্যাপারে দেখতে পাইনি। সো সোশ্যাল মিডিয়ায় ওঠা এই দুটি নামের মধ্যে অর্থাৎ মিস দত্ত এবং তানজিন জনি নেটিজেনদের আলোচনায় এসেছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা এই প্রশ্নগুলোর সঙ্গে স্যান্ডি সাহা বা ঝিলিকের কথোপকথনের কোনো সরাসরি যোগসূত্র আছে কিনা তা এখনও পরিষ্কার নয়। তাদের বারবার বিদেশ যাওয়া নিয়েও নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এত ঘন ঘন বিদেশ ভ্রমণের পেছনে কি শুধু স্পন্সরশিপ এবং প্রফেশনাল ওয়ার্ক রয়েছে, নাকি এর পেছনে এমন কোনো অ্যারেঞ্জমেন্ট রয়েছে যার কথা সাধারণ মানুষ জানেন না? এমনকি কেউ স্যান্ডি সাহার সঙ্গে তাদের কোনো কানেকশন আছে কি না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ডিসক্লেমার, শুধু বিদেশে যাওয়া, লাক্সারিয়াস লাইফস্টাইল দেখানো বা কোনো পার্টিকুলার কন্ডিশনে থাকার ভিত্তিতে কাউকে স্যান্ডির ক্লায়েন্ট বলা যায় না। এই দুজনের বিরুদ্ধে কোনো অনৈতিক কাজ প্রমাণিত হয়েছে এমন তথ্য এখানে নেই। এই মুহূর্তে এগুলো নেটিজেনদের স্পেকুলেশন এবং প্রশ্ন। কিন্তু তিথি বসুর অভিযোগের পর যে প্রশ্নটা নতুন করে সামনে এসেছে সেটা কিন্তু যথেষ্ট বড়। ইনফ্লুয়েন্সার দুনিয়াতেও কি স্পন্সরশিপ, ফরেনার ট্রিপ আর ফেভারের আড়ালে এমন কোনো অন্ধকার নেটওয়ার্ক তৈরি হয়েছে, নাকি সোশ্যাল মিডিয়াতে কিছু ঘটনা দেখে মানুষ নিজেরাই একটা গল্প তৈরি করেছেন? সত্যিটা জানতে হলে দরকার আরও প্রমাণ, সম্পূর্ণ রেকর্ডিং এবং যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য। কারণ স্যান্ডি সাহার দিক থেকে এখনও কোনো ভিডিও বা কোনো পোস্ট আসেনি।
তবে একটা পডকাস্টের একটি অশালীন মন্তব্য থেকে শুরু হওয়া ঘটনা এখন যে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে সেটা পরিষ্কার। প্রথমে ঝিলিককে নিয়ে মন্তব্য, তারপর তিথির প্রতিবাদ, আর তারপর স্যান্ডি শাহকে নিয়ে গুরুতর অভিযোগ, তারপরে হোয়াটসঅ্যাপ এবং ভয়েস রেকর্ডিং, আর শেষে এই অভিযোগের আলো গিয়ে পড়েছে ইনফ্লুয়েন্সার দুনিয়ায় আরও কিছু পরিচিত মুখের দিকে। এখন দেখার তিথি যে প্রুফের কথা বলেছে আরও কতটা সামনে আসে, আর স্যান্ডি শাহ এই সমস্ত অভিযোগের জবাবে কি বলেন। এই বিষয়ে কি মতামত কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকমই তথ্য পেতে দ্য বংস বিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।